স্টুডেন্ট কজন আছে না ঠিক আছে 1 2 3 আর বাকি সব বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গল। তাহলে ক্লাস 11 এর ফিজিক্সের অনেক চ্যাপ্টার্স আছে। আচ্ছা ডেট কবে রে? না না 19 ভুলভাল বলে দিচ্ছি, একদিন পিছিয়ে আছে কি? তাহলে ফিজিক্সে আমাদের তো অনেক চ্যাপ্টার্স আছে। এই চ্যাপ্টারগুলোর মধ্যে ফার্স্টে ধর ক্লাস 9-10 কি ছিল? ফিজিক্যাল সায়েন্স। দ্যাট মিনস ইট ইজ ইনক্লুডেড উইথ ফিজিক্স আর কেমিস্ট্রি, দুটো পার্টই ছিল একসাথে। কিন্তু এখন ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা। তো ফিজিক্সের যে চ্যাপ্টার্সগুলো আছে তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, মানে হচ্ছে ধর আগে যেগুলো পড়ে এসছিস ক্লাস 9-এ না, ওই ইউনিট ডাইমেনশন মাত্রা যেগুলো ছিল, মাত্রা একক ছিল তো 9-এ ছিল তো। তো ওই টপিকটা আছে। তারপরের চ্যাপ্টারটা মানে ফিজিক্সটা অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য থিংস হচ্ছে তোদের মোটামুটি জানা যায় না আগে, কারণ হচ্ছে বেশিরভাগ চ্যাপ্টারগুলোই 11-এরটা পার্টটা হচ্ছে ক্লাস 9-এর সাথে রিলেটেড, 12-এর চ্যাপ্টারসগুলো হচ্ছে আবার 10-এর সাথে রিলেটেড। তাহলে এখানে সুবিধা হবে। ক্লাস 9-এ কি কি পড়েছিলি মনে আছে? চ্যাপ্টারস মনে নেই? বল ও গতিবিদ্যা। আর গতির যে পার্টটা সেটা এখানে স্মৃতিবিজ্ঞান বা মোশনের চ্যাপ্টারে দেওয়া হয়েছে, কাইনেমেটিক্স। তারপরে হচ্ছে এখানে যে টপিক রিলেটেডগুলো আছে ফিজিক্সে, যেমন ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে মেজারমেন্ট। এক একটা বইতে এক এক রকমভাবে নেমিং আছে, মাত্রা ও একক সম্পর্কিত। নেক্সট হচ্ছে কাইনেমেটিক্স, গতিবিজ্ঞান। গতিবিজ্ঞানের মধ্যে এটার মধ্যে আবার সরল রৈখিক গতি আছে এখানে ফার্স্ট চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারটা ভেক্টর অ্যান্ড প্লেন, মোশনটা প্লেন আছে। এটা হচ্ছে ভেক্টর আর দ্বিমাত্রিক গতি। এরপরে ধর আরো অত চ্যাপ্টারের নাম লিখে তোদের টাইম নষ্ট করে লাভ নেই, স্টার্ট করতে হবে মেনলি। তো এরপরে চ্যাপ্টারসগুলো জাস্ট একটু মুখে বলে দিচ্ছি। যেমন আছে নিউটনস লস অফ মোশন, নিউটনের গতিসূত্র। তারপরে চ্যাপ্টারটা ফ্রিকশন, মানে নিউটনস লস অফ মোশন আর ফ্রিকশন রিলেটেড, ফ্রিকশন বা ঘর্ষণের চ্যাপ্টার। তারপরে আছে ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার, কার্যশক্তি ক্ষমতা। তারপরে আছে সার্কুলার মোশন আর রোটেশনাল মোশন, মানে এখানে আবর্ত গতি সংক্রান্ত একটা চ্যাপ্টার আছে। গ্র্যাভিটেশন আছে, গ্র্যাভিটেশন বা মহাকর্ষণ। তারপরে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এর মধ্যে ওই যে আবর্ত গতি পার্ট পর্যন্ত, মানে গ্র্যাভিটেশনের আগে পর্যন্ত ফার্স্ট সেমিস্টারের মেইনলি পার্ট, যেটাতে ওএমআর বেসড বা এমসিকিউ বেসড এক্সামটা হবে মোস্টলি। তো এই টপিকগুলো সবই 9-এ অলরেডি কিছু কিছু করে অল্প অল্প কাভার আছে।
কিন্তু এখানে অনেক ডিটেইলে আছে, একটু ডিটেইলে আছে আর নিউমেরিক্যাল বেসড আছে। ক্লাস 9-এ যেরকম ফিজিক্সে তোমাদের বেশি নিউমেরিক্যাল করতে হয়নি, কিছু ফিজিক্সে অল্প ম্যাথস করেছো তোমরা, তাই তো? এখানে একটু করতে হবে। অ্যাকচুয়ালি একটা ব্যাপার হচ্ছে ম্যাথস আর ফিজিক্স এটা একটা রিলেটেড ব্যাপার। কারণ অনেকে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়েও পড়ে, ম্যাথামেটিক্সটা না নিয়েও ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে নিতে পারে, অসুবিধা কিছু নেই। তারা যদি একটু ম্যাথসটা মোটামুটি স্ট্রং থাকে, মোটামুটি ম্যাথসটা সে জানে, কারণ বেসিক কিছু ম্যাথস ফিজিক্সে লাগবে। এই জন্য বলা হয় ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। মানে ম্যাথস হচ্ছে ফিজিক্সের ভাষা। কিন্তু ফিজিক্সে যে কোনো একটা এক্সপ্রেশন লিখতে গেলে ম্যাথসের কিছু না কিছু চলে আসে। যেরকম ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রিটা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন এক্সপ্রেশনে লাগবে। ফোর্সের কম্পোনেন্ট তৈরি করতে গেলে ওখানে ট্রিগোনোমেট্রি লাগে। তারপরে ম্যাথসের একটা নতুন চ্যাপ্টার, যেগুলো যে চ্যাপ্টারটা তোরা আগে পড়িস নি, যেমন ক্যালকুলাস পার্ট, ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, এই টপিকগুলো ডিটেল দরকার নেই, সামান্য একটুখানি টপিক ফিজিক্সে লাগবেই। এমনকি ফার্স্ট এই যে কাইনেমেটিক্সের যে চ্যাপ্টারটা, ওখান থেকেই ওই টপিকটা একটু হলেও লাগবে, খুব বেশি লাগে না, ভয় পাওয়ার কিছু নেই। যেটা লাগবে সেটা দিয়ে মানে জাস্ট দুটো ফর্মুলা লাগে, 2-3টে, কিন্তু লাগে। ম্যাথসের যারা যদি অনেকে চিন্তা করে রাখে যে আমি ম্যাথসটা নেব না, তারা না নিয়েও ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়বে, বায়ো রিলেটেড পার্ট। যেরকম অনেক স্টুডেন্ট আছে আমার কাছে, এরকম অনেক স্টুডেন্ট, কিছু কিছু স্টুডেন্ট আছে পড়তে, যেরকম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সাথে অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে 11-12 কমপ্লিট করে। তার টার্গেট ছিল বা নিট, সো ম্যাথস নেয়। ও কিন্তু ম্যাথসটা বাড়িতে 2 মাস একজনের কাছে টিউশন করেছে, আর পরে ও কিন্তু নিটে কোয়ালিফাই করেছে। কোয়ালিফাই করে এখন আরজিকর মেডিকেল কলেজ, যেটা নিয়ে খুব ঝামেলা হয়েছে, ওই মেডিকেল কলেজেই ও পেয়েছিল, ওখানে এখন পড়ছে, 3rd ইয়ারে চলছে। তো এরকম বহু স্টুডেন্ট আছে যারা ম্যাথস না নিয়েও সায়েন্স নেয়। আসলে ফিজিক্সে ম্যাথসের পার্ট একটু লাগে, কিন্তু খুব বেশি না। যাই হোক, তো ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে মেজারমেন্ট, মানে মাত্রা একক সম্পর্কিত যে আলোচনা, সেটাও খুব দরকার। কিন্তু চ্যাপ্টারটা রিয়েলি ইট ইজ আ বোরিং চ্যাপ্টার। সত্যি কথা বলতে গেলে এটা খুব বোরিং চ্যাপ্টার। যেমন আমি বলি বলের মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রা কি, মেজারমেন্ট কি, ইউনিটস অফ, তুমি তো বলি হোয়াট ইজ দ্য ইউনিট, ইউনিট একক জানিস তো, একক ওগুলো করেছি। তোমাকে বলা হয় যে দৈর্ঘ্যের একক, লেন্থের ইউনিট, জানো তো? হ্যাঁ, সবাই জানে, কথায় কথায় সবাই ইউজ করি। অবশ্যই সেন্টিমিটারের একটা ইউনিট, মিটারের একটা ইউনিট। এবারে সিস্টেম আছে, সিজিএস সিস্টেমে সেন্টিমিটার, এসআই সিস্টেমে মিটার। আগে সিজিএসটাও চলতো, এসআইটাও চলতো, এখন দুটোই চলে, বাট মোস্টলি এখন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হচ্ছে এসআই ইউনিট। তাই জন্য মোস্টলি তোমাদের যত আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতে কিন্তু সিজিএস আর এসআই দুটোকে সাইমালটেনিয়াসলি ইউজ করা হয়। বাট কম্পিটিটিভ এক্সামে তুমি যখন জেই বা নিট কিছু একটা এক্সাম দেবে, বা সিইটি, এখন অনেক এক্সাম আছে, যে কোনো এক্সাম তুমি যখন দেবে তখন তুমি কিন্তু ওখানে দেখবে যে কোনো কোশ্চেনে এসআই ইউনিট ইউজ করেই সমস্ত করা আছে। কারণ এনসিইআরটি এসআই ইউনিট ইউজ করে, ওদের বইতে একটাও সিজিএস ইউনিট নেই। ওদের বইতে তুই কোথাও সিজিএস ইউনিটের কোনো টার্ম পাবি না, যা কিছু আছে সব এসআই। এই জন্য এসআই ইউনিটটা মেইনলি মনে রাখার চেষ্টা করতে হবে। তো মাত্রা এককের চ্যাপ্টারটা, এগুলো টুকটাক তোমরা অনেক কিছু জানো, একটু রিভিশন করলেই আবার মনে পড়ে যাবে। ওটা করাতে হবে, ওটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
বাট আমি কাইনেমেটিক্সটা দিয়ে স্টার্ট করছি, কারণ যেহেতু ওটা আমি তোমাদেরকে বলে দেবো যে কী কী জিনিসগুলো তোমাদের পড়ে রাখতে হবে। ওখানে মেইনলি একটা লিস্ট কত থাকে, যে এর একক এটা, এর মাত্রা এটা, এরকম কোনো টেবিল আছে, ওটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ওই টপিকটা আমি একটু বলে দেবো। তো যাই হোক, বেসিক যে জিনিসটা আমি স্টার্ট করবো সেখান থেকে দেখো ফিজিক্স। তবে বলা হয় যে ফিজিক্স তো পড়ছো, তো হোয়াট ইজ ফিজিক্স? ফিজিক্স জিনিসটা কি? এটা একটা সাবজেক্ট। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। ওটা তো আমি এখনই বললাম, ম্যাথের ল্যাঙ্গুয়েজ না, উল্টো। ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ। ফিজিক্স হচ্ছে ফিজিক্স লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজ, যেরকম ধরো আমরা কিছু লেখার জন্য একটা ভাষা ইউজ করি, আমরা ওইভাবে বলি, এক্সপ্রেশন করি যে ম্যাথস হচ্ছে ফিজিক্সের ভাষা। ম্যাথস ফিজিক্স লেখার কাজে হেল্প করে, কিন্তু দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ফিজিক্স। মানে ওটা আমরা ডিফাইন করতে পারি না। ফিজিক্স ফিজিক্সকে ডিফাইনটা কীভাবে করতে পারি, কী বলা যেতে পারে, বা ফিজিক্স ব্যাপারটা আসলো বলে প্রথম দিকে আগে এরকম ক্লাসিফিকেশন ছিল না, মানে এই যে ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্সের এত টপিক ছিল না ইনিশিয়ালি। তো ধর অনেক বইতে পুরনো কিছু সায়েন্টিস্টের নাম বলবি, দেখবি ওখানে লেখা আছে ইংলিশে লেখা থাকে ফিলোজফার, গ্রিক ফিলোজফার অ্যারিস্টটল, ফিলোজফার লেখা আছে, বা ইন্ডিয়ান ফিলোজফার আর্যভট্ট, এরকম লেখা আছে। ভারতীয় দার্শনিক, দার্শনিক কথাটা লেখা থাকে যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, এরকম নাম লেখা আছে। দার্শনিক আগে বলা হতো দার্শনিক, মানে আগে সায়েন্স বলে কোনো সাবজেক্ট ছিল না। প্রথম দিকে মানুষ যখন পৃথিবীতে এসছে, মানুষ বিভিন্ন রকম প্রকৃতি, আমরা অ্যাকচুয়ালি সায়েন্সটা কোথা থেকে শিখেছি? সায়েন্স হচ্ছে ডেরাইভ ফ্রম দ্য নেচার, প্রকৃতি থেকে। মানুষ কী করেছে? প্রকৃতির দিকে তাকিয়ে ধর বিভিন্ন মানুষ বিভিন্ন প্রাকৃতিক ঘটনা, এই সকালবেলা হলে আমরা যদি সূর্য উঠছে, তখন মানুষের মনে প্রশ্ন হয়ে গেছে, আরে সূর্যটা বলতে হবে, এই জিনিসটা কোথেকে আসছে? আমাদের এত হিট টেম্পারেচারে পাচ্ছি, তারপরে ধর ন্যাচারাল দেখছি বৃষ্টি হচ্ছে, আবার দেখছি রেইনবো তৈরি হচ্ছে। তো এই যে ঘটনাগুলো, বা বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে অন্য সময় হয় না, লাইটিংটা কখন হয়? ঝড় বৃষ্টি হলে হয় মাঝে মাঝে, কিন্তু এমনি জেনারেলি দিনের বেলা আমরা দেখতে পাই, নর্মালি দেখতে পাই। তো এই যে মানুষের মনে কৌতূহল জেগেছে, প্রশ্ন, এই প্রশ্ন থেকে নেচারের বিভিন্ন ঘটনাকে যখন এক্সপ্লেন করতে স্টার্ট করেছে, কন্টিনিউয়াস অবজারভেশন অ্যান্ড ইনফারেন্স, তারপরে সায়েন্স আমরা কী করি এখন বর্তমান যুগে? আমরা কী করি? কোনো একটা ব্যাপার নিয়ে ল্যাবে গিয়ে টেস্ট করা হচ্ছে। তো তুই গিয়ে পরীক্ষাগারে গিয়ে পরীক্ষা করবি যে একটা কেমিক্যালের সাথে একটা মেশালি, একটা কিছু একটা নতুন কিছু একটা তৈরি, কী বলবি? আমি এটা আবিষ্কার করেছি বলে পরের দিন কী করে দেবো? নিউজ পেপার টেপার দিয়ে দিচ্ছে, কালকে আমি একটা টেস্ট করেছি, এই জিনিসটা পেয়েছি, দিয়ে দেবো। বাট ইট ইজ নট অ্যাপ্লিকেবল, এটা তো রেকমেন্ডও হবে না, কারণ ওয়ান টাইম অবজারভেশনে কিছু হয় না। এই যে সায়েন্টিস্টরা দেখবি ধর একটা ল দিয়েছে বা কিছু প্রুভ করেছে, ওরা একটা জিনিসের উপরে 1 বছর 2 বছর 6 মাস মিনিমাম, কেউ 10 বছর ধরে ওই একই জিনিস করে গেছে, করার পরে পাতার পর পাতা ওই সম্পর্কে লিখেছে, লিখে ফাইনালি কনক্লুশন হওয়াতে ওটা সাবমিট করেছে। মানে একবারে ওয়ান টাইম অবজারভেশন, তুই হঠাৎ করে একটা কিছু পেয়ে গেলি, ওটা সাডেনলি ভুলও হতে পারে। তুই একই যদি টেস্টের রেজাল্ট 100 বার পাস, প্রায় কাছাকাছি, তাহলে কনফার্ম হয়ে যেতে পারে যে না, এটা হতে পারে। বা তুই করেছিস, তুই ওকে দিয়ে করালি, তিনজন দিয়ে করালি, সবাই একই রকম পাচ্ছি, প্রায় একটু ডিফারেন্স হতে পারে। যদি রেজাল্টটা প্রায় সিমিলার হয়, তখন ইট ইজ অ্যাপ্লিকেবল। ওয়ান টাইম অবজারভেশনে কিছু রেজাল্টস নেওয়া হয়। তো সায়েন্সে কী হয়? লং টাইম অবজারভেশন, মানে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত, এটা হচ্ছে নিয়ম। অবজারভেশন, এক্সপেরিমেন্ট, অবজারভেশন অ্যান্ড ইনফারেন্স, এই একই ব্যাপার মানুষ যখন দেখেছে সূর্য কীভাবে উঠছে প্রতিদিন, ব্যাপারটা নিয়ে চিন্তা করেছে যে
নির্দিষ্ট টাইম পরে পরে সাইক্লিক অর্ডারে সান এরকমভাবে বেরোচ্ছে, তারপর আবার চলে যাচ্ছে, আবার আসছে। তারপরে নিশ্চয়ই সান একটা জায়গা, সানকে হয় পৃথিবী ঘুরছে, বা পৃথিবী সূর্য চারিদিকে ঘুরছে, বা সূর্য পৃথিবী চারিদিকে ঘুরছে, এরকম একটা ব্যাপার এসছে। প্রথম দিকে আইডিয়া করতে হচ্ছে সূর্য ঘোরে, পৃথিবী স্থির। প্রথম দিকে দার্শনিকরা এইটা আইডিয়া করছে, তারপরে আস্তে আস্তে ওটাকে চেঞ্জ করে এখন বর্তমানে প্রুফ ম্যাথামেটিক্যালি, থিওরিটিক্যালি, এক্সপেরিমেন্টালি, অবজারভেশনালি সব দিক থেকে প্রুভ হয়েছে যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। যদিও সূর্য স্থির নয়, সূর্য ঘোরে। ঠিক আছে, এখান থেকে সায়েন্সের জন্য সায়েন্স বলতে আমরা বলছি যে the knowledge which you observe or which you gather from nature, প্রকৃতি লক্ষ্য জ্ঞান, তাকেই আমরা বলি জ্ঞান। প্রকৃতি লক্ষ্য জ্ঞান হচ্ছে বিজ্ঞান, নলেজ ডেরাইভ ফ্রম দ্য নেচার। সায়েন্স থেকে প্রথম দিকে শুধু সায়েন্স পড়া, তখন এত ক্লাসিফিকেশন ছিল। তারপরে ধীরে ধীরে সায়েন্সের অনেক কিছু যখন রিসার্চ করে বেরোলো, বাড়লো, তখন সায়েন্সের ভাগ আসলো ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স। তারপরে একটা নন লিভিং অবজেক্ট সম্পর্কিত বিজ্ঞান আর একটা লিভিং অবজেক্ট সম্পর্কিত। লিভিং প্লান্টস রিলেটেড, লিভিং যে সমস্ত প্লান্টস অ্যানিমালস যত আছে, লিভিং থিংস সম্পর্কে যে সমস্ত জ্ঞান বা পড়াশোনা, সেটা চলে গেল বায়োলজি, মানে প্রথম দিকে লাইফ সায়েন্স বলা হতো। তারপরে ওটাকে আবার বায়োলজিক্যাল সায়েন্স জেনে নিল, ওগুলো আবার ক্লাসিফিকেশন হয়ে গেল। যারা শুধুমাত্র গাছপালা নিয়ে পড়বে বটানি হয়ে গেল, যারা শুধু অ্যানিমাল নিয়ে পড়বে সেটা হচ্ছে জুওলজি। জুওলজির মধ্যে আবার আরেকটা পার্ট আসে পড়ে ফিজিওলজি। ফিজিওলজি কি আমাদের শারীরবিদ্যা সব, মানে ধর বোনস, আমাদের বডির যে সিস্টেম, বিভিন্ন তোমার ডাইজেস্টিভ সিস্টেম বা নার্ভাস সিস্টেম, এই সমস্ত সম্পর্কিত যে সমস্ত পড়াশোনা, সেগুলো হয়ে গেল তখন ফিজিওলজি। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আগে ফিজিক্স কেমিস্ট্রি দুটোই ছিল। কেমিস্ট্রিকে প্রথম দিকে বলা হতো অ্যালকেমিস্ট। কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করতো তাদেরকে অ্যালকেমিস্ট বলা হতো, অ্যালকেমিস্ট্রি বলা হতো। অ্যালকেমিস্ট থেকে পরের দিকে কেমিস্ট্রি এসছে, ওর পার্টটা আলাদা করে দেওয়া হয়। তার মানে যেমন ধরো কালকে কেমিস্ট্রি সায়েন্স পড়াচ্ছে পরমাণুর পর, ওটা ফিজিক্সেও আছে চ্যাপ্টারটা, কেমিস্ট্রিতেও আছে। তুমি যখন এখন 11-এ কেমিস্ট্রিতে পড়ছো, 11 কেমিস্ট্রিতে আছে, তুমি যখন ক্লাস 9-10-এ পড়েছো তখন ওটা ইনক্লুডেড ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ছিল। ওটা কার পার্ট নির্দিষ্টভাবে বলা ছিল না, ওটা ফিজিক্সের পার্টে ছিল না কেমিস্ট্রি পার্টে ছিল, নির্দিষ্টভাবে বলা ছিল ফিজিক্যাল সায়েন্স। 11-12-এ তুমি কেমিস্ট্রিতে পড়ছো, ক্লাস 12-এ ওই চ্যাপ্টারটাই ফিজিক্সে পড়া হয়। ক্লাস 12-এ মডার্ন ফিজিক্সের পার্টে, কিন্তু ডিফারেন্স আছে। ওখানে ফিজিক্সের পার্টে আর কেমিস্ট্রি পার্টে, মানে কেমিস্ট্রি হচ্ছে ইনার পার্ট অফ মলিকিউলস, অ্যাটমস, মানে পুরো ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কিত সব কিছু ব্যাপার কেমিস্ট্রিতে। আর থিওরিটিক্যাল অ্যান্ড পস্টুলেটস, মানে যে সমস্ত কার্য থিওরি এই সম্পর্কিত ব্যাপারটা ফিজিক্সের মধ্যে আছে। এরকম অনেক চ্যাপ্টার আছে ফিজিক্সেও আছে, কেমিস্ট্রি। যেমন ধর ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা বলে একটা চ্যাপ্টার আছে, মানে একটা বডি আমরা যদি এক্সপ্যান্ড হতে পারে, যেমন রাবার ব্যান্ড, টানলে করে বড় হচ্ছে, ছেড়ে দিলে ছোট হয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা, ওটা থিওরিটিক্যাল ব্যাপারগুলো ফিজিক্সে আছে। কেন হচ্ছে, মলিকিউলসগুলো কীভাবে সরে যাচ্ছে, মলিকিউলের স্ট্রাকচার কীভাবে চেঞ্জ হচ্ছে, ওটা আবার কেমিস্ট্রিতে আছে। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি দুটো আলাদা হয়ে গেল। ফিজিক্স, এবারে ফিজিক্সে there is so many part of physics now. এখন আবার ফিজিক্সের অনেক পার্ট আছে। প্রথম দিকে ফিজিক্সের এত পার্ট ছিল, ফিজিক্সের মেনলি ক্লাসিফাই করা হতো মেনলি দু রকম, একটা বলে ক্লাসিক্যাল ফিজিক্স অ্যান্ড আরেকটা হচ্ছে মডার্ন ফিজিক্স। যেমন ধর যারা নাচ গান শেখে,
গান না নাচ তিনটে শিখে প্রায় আর কেউ ধর নাচ গান যারা শেখে তারা দেখি যখন শিখতে যায় প্রথমে ক্লাসিক্যাল কেউ প্রথম দিনে গিয়ে বললো যা আমি ওয়েস্টার্ন ডান্স শিখবো ঠিক আছে চলে না আগে তুমি একটু ক্লাসিক্যাল ডান্স শেখো তারপরে ওয়েস্টার্ন যারা গান করে তাদেরকেও ক্লাসিক্যাল কিছু মিউজিক শেখানো হয় তারপরে ডিফারেন্ট ভার্সিটি যেগুলো আছে সেগুলোতে যায় আমি যতটুকু জানি মানে আমি গান সম্পর্কে ব্যাপারটা নিজে জানি না আমার যেটা আইডিয়া তো আমি যতটুকু জানি সেটাই বললাম তো এখানেও তাই ফিজিক্সে মেইন বেসিক পার্ট হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স ঠিক আছে এই ক্লাসিক্যাল ফিজিক্সটা হচ্ছে পিলার অফ ফিজিক্স বলা হয় ফিজিক্সের পিলার যেমন একটা বাড়ি তৈরির জন্য পিলার বা স্তম্ভ তৈরি হয় ঠিক সেরকম ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে পিলার ওর উপরে মেইন আদার্স ফিজিক্স আছে এই ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে কি আছে মেকানিক্স বা বলবিদ্যা থ্যাংক ইউ ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে আছে মেকানিক্স বা বলবিজ্ঞান বল বিজ্ঞান এই বল বিজ্ঞানের অন্তর্গত চ্যাপ্টারস হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার আসুন স্যার আমি আসবে আচ্ছা বলছি যে তোমাদের তো নেক্সট ম্যাথস ক্লাসটা আছে যাদের ম্যাথসটা আছে ম্যাথস ক্লাসটা আছে তোমাদের নেক্সট মানডে আছে তো স্যার থাকবে না তো মানডেতে স্যারের একটু বাড়িতে ফ্যামিলিগত একটু প্রবলেম আছে তাই জন্য স্যার সোমবার দিনটা ক্লাস নিতে পারবে না তাই তোমাদের ক্লাসটা কালকে চলে যাবে টাইমটা কটার জন্য স্যার কালকে 7টায় সকাল সকাল 7টায় কালকে সকাল 7টায় স্যার করবে হ্যাঁ তাহলে কালকে সকাল 7টাতে সোমবারের ম্যাথস ক্লাসটা হয়ে যাচ্ছে তাহলে নেক্সট উইকে সোমবারটা তোমাদের ছুটি থাকে ঠিক আছে সোমবার তাহলে ম্যাথস ক্লাসটা হবে আচ্ছা তাহলে মেকানিক্স বা বলবিজ্ঞানের যে ক্লাসিফিকেশনগুলো সেটা হচ্ছে ডিনামিক্স অ্যান্ড স্ট্যাটিক্স ডিনামিক্স বা গতিবিজ্ঞান আর হচ্ছে স্থিতিবিজ্ঞান এটা গতি সম্পর্কিত আলোচনা আর ওটা হচ্ছে একটা বডি রেস্ট বা স্ট্যাটিক কন্ডিশনে থাকলে সে সম্পর্কিত আলোচনা ডিনামিক্সের বা দুটো পার্ট কাইনেমেটিক্স অ্যান্ড কাইনেটিক্স কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান যেটাকে বলা হয় এটা হচ্ছে একটা বস্তুর গতি সম্পর্কে আলোচনা করবে বাট উইদাউট এক্সপ্লেনিং দ্য কজ অফ দ্য মোশন উইদাউট এক্সপ্লেনিং দ্য কজ জাস্ট দ্য ডিফারেন্ট ফেনোমেনন অফ মোশন ডিসকাস হবে মানে একটা বস্তু গতিতে আছে ধর এখান থেকে স্টার্ট করলো এখানে গেল কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো ভেলোসিটি কী হলো অ্যাক্সিলারেশন কী হলো
এগুলো এখানে ডিসকাশন করব। বাট হোয়াই ইট ইজ ইন মোশন, হোয়াই, কারণটা কি সেটা এখানে ডিসকাশন না, সেটা হবে এখানে এই জায়গাটাতে হবে কাইনেটিক্স। কাইনেটিক্সে হবে কি, হোয়াই ইট ইজ ইন মোশন, একটা বডি মোশনে কেন আছে সে সম্পর্কিত আলোচনা এখানে হবে, কারণটা বিশ্লেষণ হবে এখানে। স্যার হ্যাঁ, ওই যে ফ্যানের সুইচটা বলুন। সুইচ ওইটা আবার বন্ধ করে দিয়ে চলে গেছে। বড় করে আসছি কি আরেকটা ফ্যান দেবো? না 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 এটাই ঠিক আছে। এটা ঠিক আছে? অত দূরে হাওয়া পাচ্ছিস? হ্যাঁ, হালকা হালকা। মেন এরা পাচ্ছে, ঠিক আছে, এরা চালা যাচ্ছে, এরা সামনে এসে বসে ফ্যানটা নিচ্ছে। এই জায়গাটা ফাঁকাই ছিল। যাই হোক, তাই টপিকটা দেখো, তাহলে এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফেনোমেনন অফ মোশন ডিসকাশন হচ্ছে। এর আবার ক্লাসিফিকেশনে আছে ট্রান্সলেশনাল মোশন, মানে চলন গতি, এটাকে বাংলা বলা হয় চলন গতি। এটা দেখা যাচ্ছে তো রাইটিং গুলো? এটা হচ্ছে আবর্ত গতি, আর এটা হচ্ছে পিরিয়ডিক মোশন, মানে অসিলেশন বা এটাকে বলা হয় দোলন গতি। ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি, এর আবার ক্লাসিফিকেশন আছে, মানে এর এক একটা কত পার্ট দেয়। এর আছে আবার মোশন ইন আ স্ট্রেট লাইন বা ওয়ান ডাইমেনশন মোশন, এখানে স্পেস নেই বলে একটু শর্টে লিখছি, 1D মোশন বা একমাত্রিক গতি, 2D মোশন, মোশন ইন আ প্লেন বা বলা যেতে পারে দ্বিমাত্রিক গতি, 3D মোশন, ত্রিমাত্রিক গতি। এই চ্যাপ্টারে, ফার্স্ট চ্যাপ্টারে এত কিছুর মধ্যে কোনটা পড়া হবে বলতে শুধু এইটা, এই টপিকটা পড়া হবে। তার মানে এই জায়গা থেকে এসে এই জিনিসটা শুধু পড়তে হবে এই চ্যাপ্টারে, মানে এত কিছু লেখার কারণ হচ্ছে এটা কার পার্ট, এই যে যেটা পড়া হবে কাইনেমেটিক্সের সরলরৈখিক গতি, সেটা এই টপিকটা, এত কিছুর মধ্যে এইটা। এর পরের চ্যাপ্টারে, ভেক্টরের চ্যাপ্টারে এইটা পড়া হবে, এটা কিন্তু নেই, সিলেবাসেই নেই, এটা হায়ার স্টাডিতে পড়া, যদিও একদম নেই বললে ভুল, অল্প একটু আছে ভেক্টরে, অল্প একটুখানি ইনক্লুডেড ভেক্টরের চ্যাপ্টার। এগুলো বিভিন্ন চ্যাপ্টারে, যেমন এটা আছে, সেই বললেন যে ওই গ্র্যাভিটেশনের আগের চ্যাপ্টারে এটা আছে, এটাও আছে, এটা সেকেন্ড সেমিস্টারে থাকবে তোমাদের। লাস্ট চ্যাপ্টার, লাস্ট দুটো চ্যাপ্টার যেটা, সেটা এই টপিকটা, ফিজিক্সের ক্লাস 11-এর লাস্ট দুটো চ্যাপ্টার হচ্ছে এটা, মানে এগুলো সবই ইনক্লুডেড, পড়তে হবে কিন্তু আলাদা আলাদা জায়গায়। তো এখন আমরা এটা পড়ব, ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক গতি। 1D মোশন কি, এটা তো মোটামুটি সবারই একটা আইডিয়া আছে আসলে। তোমাকে যদি বলা হয় একমাত্রিক গতিটা কি, আচ্ছা আগে এই 1D 2D 3D এই ব্যাপারটা কি বলতো, এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, 1D 2D 3D জিনিসটা কি জানো? 3D হচ্ছে একটু রিয়েলিস্টিক টাইপ। একটা 1D 2D আর 3D জিনিসের এক্সাম্পল চাইছি।
জাস্ট লেন্থ, সেটা কিসের এক্সাম্পল হবে? 1 2D area of a surface, correct? And 3D volume of some এটা কি টাইপের অবজেক্ট? 1D 2D না 3D? 2D হবে, 2D একটা height আছে তুমি বলছো 2D, ও বলছে 3D, কারেক্ট। আমরা মানুষরা কি টাইপের অবজেক্ট? 2D, হ্যাঁ 1D, আমার 1D বুঝতে, হ্যাঁ অবভিয়াসলি আমরা হচ্ছে 3D। আমাদের কাছাকাছি আমরা মোস্টলি যা কিছু দেখি না বেশিরভাগই হচ্ছে 3D জিনিস। 1D 2D অ্যাকচুয়ালি 1Dটা আমরা আইডিয়াল একটা সিচুয়েশন, একটা যদি লেন্থও বলি, একটা ধরো একটা সরু স্ট্রিং, তারও কিন্তু একটা স্মল উইথ আছে। 1D অ্যাকচুয়ালি একদম যদি একটা সিঙ্গেল লাইন ড্রপ করি, যার থিকনেস বা উইথটা নেগলিজেবল, এটা লাইন, যদিও এর তাও একটা বলতে গেলে থিকনেস আছে, ওটা যদি নেগলেক্ট করি তাহলে সেটাকে আমরা 1D বলি। একটা সারফেসের যে এরিয়া, সারফেসটা 2D, যারা খাতার পেজ ওরা 2D বলতে পারে, পেজটা শুধু, খাতাটা না, খাতাটার একটা উইথ চলে আসবে, পেজটার উইথটা যদি নেগলেক্ট করি, কিন্তু অ্যাকচুয়াল ক্যালকুলেশনে তুমি ধর প্র্যাকটিক্যাল ল্যাবে যখন তোদের প্র্যাকটিক্যাল করানো হয়, ফার্স্ট প্র্যাকটিক্যালি থিকনেস মেজারমেন্ট করা হয়, ভেরি স্মল জিনিস, স্মল থিকনেস মেজারমেন্ট করা হয়, ঠিক আছে? যেমন একটা লেয়ার, ওদের অবশ্য ওগুলো করানো হবে না, যেমন একটা যদি দুধের ওপরে বা চায়ের ওপরে একটা সর পড়ে যায়, লেয়ার পড়ে যায়, ওই স্মল থিকনেস মেজারমেন্টও করা যায়, ঠিক আছে? ওরও থিকনেসটা মেজারমেন্ট করা হয় প্র্যাকটিক্যালি, তাহলে ওরও তো থিকনেস আছে, তাহলে ওটাও 2D হবে না। মোস্টলি আমরা যা কিছু দেখি সবই 3D থাকে বেশিরভাগ, 3D অবজেক্টই বেশি। তো একটা অবজেক্টের 1D মোশন মানে ইট ইজ এক্সপ্রেসড বাই আ সিঙ্গেল অ্যাক্সিস, মানে ইদার এক্স ওয়াই অর জেড, যে কোনো একটা অ্যাক্সিস দিয়ে যদি আমি ওর ডিসপ্লেসমেন্ট মানে সরণ, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এভরিথিং আমরা যদি এটাকে প্রকাশ করতে পারি, মানে সরণ, বেগ, ত্বরণ এগুলো প্রকাশ করা যদি যায় একটা সিঙ্গেল অ্যাক্সিসে, দ্যাট ইজ দ্য ওয়ান ডাইমেনশনাল মোশন। তা আমরা এটা সেটাই করবো এখানে। এখানে জেনারেলি পার্টিকেল অবজেক্ট কনসিডার করা হয়। একটা অবজেক্ট যত বড়ই হোক, ধরে নেব একটা সিঙ্গেল মাস অবজেক্টের মোশন সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে এখানে 1D মোশন ডিসকাস করার জন্য ফার্স্ট অফ অল 1D মোশনে আগে আমরা শুরুতে ক্লাস 9 এগুলো পড়েছি তোরা। প্রথমে আমাদের জানতে হবে রেস্ট অ্যান্ড মোশন, স্থিতি এবং গতি। মানে স্থির অবস্থা, গতির অবস্থা বলতে কি বুঝি, কি বলবো? রেস্ট অর মোশন বা স্থিতি গতি বলতে কি বুঝি? যা মনে আছে, মানে তোমাদের ডেফিনেশন প্রপার কিছু বলতে হবে না, নিজের ভাষায় স্থির হয়ে থাকা। হ্যাঁ, স্থিতি মানে এক জায়গায় স্থির হয়ে থাকা। স্থির হয়ে থাকা। বল প্রয়োগ করে তাকে বলো তাকে বল প্রয়োগ করলে সেটা গতিশীল হবে, গতিশীল হবে। তো স্থিতি ব্যাপারটা তুমি যেটা বললে, স্থিতি বা রেস্ট যেটা বলি আমরা, একটা বস্তু স্থির অবস্থায় আছে, তাই তো, সেটাকে স্থিতি বলবো। আচ্ছা, তাহলে ধর এরকম কখনো হতে পারে, তুই, তোমার নাম কি? গোপাল, গোপাল নাগ, তাই তো? আমি টাইটেল বলবো, তুমি নাম বললে আমি টাইটেল বলবো।
স্টুডেন্ট তো মানে তো চালা ক্লেভার বলি আমি ইন্টেলিজেন্ট বলেছি। ধরো সাপোজ তুমি, তোমার নাম কি রাহুল না? সূর্য, তুমি সূর্য, আর রাহুল তুমি। আচ্ছা, ধরো সূর্য গোপালকে দেখছে, হ্যাঁ, ধরো তুমি ওকে দেখছো রেস্টে আছে, স্থির অবস্থায় আছে। সাইমালটেনিয়াসলি মানে অ্যাট দ্য সেম মোমেন্ট রাহুল ওকে দেখছে গতিশীল অবস্থায় আছে, তুমি ওকে দেখছো স্থির আছে, ও দেখছে ও গতিশীল আছে। এটা কি ব্যাপার? এটা হবে? কারণ রাহুলই গতিশীল আছে। হ্যাঁ, কারণ রাহুলই যেতে যেতে দেখছে রাহুল গতিশীল আছে। তাহলে রাহুল গতিশীল। গতিশীল অবস্থায় তাকিয়েছে তার জন্য গতিশীল। দাঁড়িয়ে ও চলছে, আমি তো ও চলছে, ও দেখছে যে ও গতিশীল, ও একটা জায়গায় স্থির নেই, ও চলে মুভ করে যাচ্ছে, ও দেখতে পাচ্ছে। আর তুমি দেখছো ওই একই টাইমে ওকে স্থির। না, আমার চোখ খারাপ। এটা কি হতে পারে? না, এটা কি হতে পারে? হ্যাঁ, বলো এক্সাম্পল। দুজন সেম স্পিডে চলে, আর সেখানে যদি দাঁড়িয়ে থাকে ঠিকই আছে, ওটাকে আরেকটু আমি এলাবোরেট করি, তুমি ঠিকই বলেছো। ব্যাপারটা হচ্ছে ধরো তুমি আর ও একটা ট্রেনে করে যাচ্ছ, তুমি আর ও দুজনে মিলে ট্রেনে যাচ্ছ। ট্রেনটা স্টার্ট করলো, ধরো খড়গপুর স্টেশনে গিয়ে বসলে, খড়গপুর স্টেশন থেকে বন্দে ভারত, বন্দে ভারত, বন্দে ভারত, ঠিক আছে, বন্দে ভারত ঠিক আছে, চলবে। বন্দে ভারত স্টার্ট হলো, এবারে বন্দে ভারতে করে তোমরা দুজনে পাশাপাশি সিটে বসে আছো। তুমি যখন ট্রেনটা চলা স্টার্ট করলো, তুমি তোমার পাশের যে সহযাত্রী মানে যত কো প্যাসেঞ্জার্স আছে, তুমি কি তাদেরকে দেখো যে ওরা মোশনে আছে, মানে ওরা চলছে? দেখো ওরা কি হয়, যে সিটে বসে আছে সেটাই তো দেখছো। তুমি ট্রেনটা শুরু করার আগেও দেখছিলে ও তোমার পাশের সিটে বসে আছে, ট্রেনটা যখন চলছে 5 মিনিট পরেও দেখছো ও তোমার পাশের সিটে বসে আছে। কিন্তু ধরো ও একটু দূরে, মানে ট্রেনটা তোমরা যে বগিতে ছিল কম্পার্টমেন্টে, ও একটু দূরে ছিল, তার মানে ও ট্রেনটা যখন ওকে ক্রস করছে, ও কিন্তু দেখতে পাচ্ছে ওকে মোশনে আনে, ও তো ছিল ওইখানে, চলে আসলো এখানে, পজিশন তো চেঞ্জ হয়ে গেল। তারপরে ও দেখছে ওকে মোশনে, বাইরে থেকে যে দেখছে, ট্রেনের বাইরে থেকে যে দেখছে আউটসাইডার, ও ওকে মোশনে দেখছে। তার মানে কারণটা কি, তুমি ওকে ওই টাইমে রেস্টে দেখছো কেন? কারণ দুজনে একই গতিবেগে আছে। তার মানে একটা বস্তু গতিশীল বা স্থিতিশীল সেটা ডিপেন্ড করে ফ্রম অবজারভেশন পয়েন্ট, কোথা থেকে আমি অবজার্ভ করছি। যেমন তুমি, আমি, সবাই আমরা কি রেস্টে আছি, স্থির অবস্থায় আছি? আমরা কেউ স্থির নেই, আমরাও তো গতিশীল। আমরা পৃথিবীর উপরে বসে আছি, পৃথিবী তো একটা গোলক, যদি মানে অ্যাকচুয়াল স্ফেরিক্যাল না, যদি মানে এটাকে অ্যাজিউম করা হয় যে এটা একটা গোলক টাইপের, তাহলে আমরা তো পৃথিবীর সারফেসের উপরে আছি, পৃথিবী মুভ করছি, তাহলে আমরা পৃথিবীর সাথে সাথে মুভ করছি। কিন্তু আমাদের রিলেটিভ ভেলোসিটি, মানে প্রত্যেকের ভেলোসিটিটা একই বলে প্রত্যেকের সাপেক্ষে প্রত্যেকের ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে। দুজনে যদি একই গতিবেগে যায়, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগের ডিফারেন্সটা কত? তোমারও 20 মিটার পার সেকেন্ড, ওরও 20 মিটার পার সেকেন্ড, একই দিকে, তাহলে ডিফারেন্সটা কত? 20 - 20 0। ওটাকে আমরা বলি রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা যদি 0 হয়, সেই কেসে আমরা কারোর গতিটাই বুঝতে পারবো। কিন্তু পৃথিবীর বাইরে থেকে যদি কেউ দেখে, তারা স্যাটেলাইট পিকচার্স দেখছে, ওরা কিন্তু দেখতে পাচ্ছে যে আমরা মুভ করছি আর্থের সারফেসে রেসপেক্ট, আর্থটাকে ওরা মুভিং দেখবে। তাহলে রেস্ট অ্যান্ড মোশন এই ব্যাপারটা ডিপেন্ড করে অবজারভেশন পয়েন্টের রেসপেক্ট। তার একটা ব্যাপার বলা হয় যে দেয়ার ইজ নো অ্যাবসলিউট রেস্ট অর মোশন, পরম গতি বা পরম স্থিতি বলে কিছু নেই। মানে একটা কমপ্লিট রেস্ট অবজেক্ট বলে আমি কিছু পাবো না, বা কমপ্লিট মোশনে। আমরা সবসময় কম্পেয়ার করি, আমরা
একটা বস্তুকে গতিশীল বা স্থিতিশীল কিভাবে দেখি, কারো রেসপেক্টে। যেমন আমার বাড়ি, তোমার এখানে সামনে একটা গাড়ি চলে গেল, আমরা আশেপাশের যে বাড়ি ঘর গাছপালা তার রেসপেক্টে, তার সাপেক্ষে ওই গাড়িটাকে দেখছি গতিশীল, পজিশন চেঞ্জ হচ্ছে। জেনারেলি আমরা রেস্ট বা মোশনটাকে ডিফাইন করি উইথ রেসপেক্ট টু দ্য টাইম। আমরা বলি ইফ অ্যান অবজেক্ট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু দ্য টাইম দেন ইট ইজ ইন মোশন। তার মানে একটা বস্তু যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে তাহলে তাকে আমরা বলবো গতিশীল। আমরা টাইমকে দেখি, আমাদের কাছে টাইম ইজ অলওয়েজ ইনক্রিজিং। আমরা টাইমকে ব্যাক করতে পারি কি? মোশন টেশন সব কিছু ব্যাক করা যাবে, সামনে গেছিল আবার পিছনে দিকে চলে আসতে পারবো, সবই হবে, কিন্তু টাইম অলওয়েজ ইনক্রিজিং। টাইম তো ব্যাক হবে না, তো টাইম ইনক্রিজিং। টাইমের রেসপেক্টে আমরা সব কিছুকে ডিফাইন করি যে টাইমটার রেসপেক্টে যদি একটা অবজেক্ট গতিশীল বা স্থিতিশীল সেটা দেখি। যদিও টাইমটারও একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে। আমরা আমাদের এখানে আর পৃথিবীর যে টাইম দেখি, পৃথিবীর বাইরে টাইমটা আলাদা হবে। এই যেমন ধরো দুজন অ্যাস্ট্রোনট, নাম শুনেছো সুনিতা উইলিয়ামস, ওরা রিসেন্টলি আজকে ওনারা লঞ্চ করলো, আজকে ওরা ইন্ডিয়ান ওয়ার্ল্ড নাসাতে ফিরে আসলে আমেরিকাতে 7 দিন না 8 দিনের জন্য নিয়ে গেছিল, 8 দিনের জন্য নিয়ে গিয়ে ওদের করে দিয়েছে। নিয়ে গিয়ে রেখে দেয়, তারপরে ভাই চ 8 দিনের করে 7 দিনের জন্য ট্যুরে নিয়ে যাচ্ছে, এবার কিছু একটা থাক। ওদের কাছে 9 মাসের খাবার কি করেছিল? ওরা ওখানে খাবার তৈরি করছে, ওখানে প্ল্যান্টেশন হয়েছে স্পেস স্টেশনে। তাছাড়া ওদের অ্যাকচুয়ালি ফুড নিয়ে যাওয়া, মানে ওরা তো এখানে নর্মাল ভাত ডাল রুটি ফুটি এসব খায় না। ওদের ফুড ক্যাপসুল থাকে, ক্লোরেলা থাকে, বিভিন্ন রকম মানে প্যাকেট খাবার আছে, ওগুলো খায়। তবে ওর ফিজিক্যাল প্রবলেম অনেক হয়ে গেছে জেনারেলি। মানে আমি তুমি সিচুয়েশন এখন বাইরে থেকে বলছি, সায়েন্টিস্টরা ব্যাপারটা ভালো বুঝবে, যতটুকু খবর মানে আমরা যা পাই আর কি। অবশ্য আমি যে খবর তোমরাও পাই ইন্টারনেট থেকে, তোমরাও খবর করে টুকটাক ইন্টারনেট বা জার্নালগুলো থেকে যেগুলো বলা হচ্ছে যে ফিজিক্যালি ওদের ওয়েট অনেক কমে গেছে, বোন ডেন্সিটি কমে গেছে। তবে এটা নিয়ে অ্যাকচুয়ালি রেখে দেওয়ার একটা কারণও আছে, এটা নিয়ে একটা লং টাইম রিসার্চ হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমরা সাধারণ মানুষরা বুঝছি যে রেখে দিয়েছে বা ভুল কোনো কারণবশত, এটাকে ইন্টেনশনালি ওটা করা হয়েছে, মানে ওটা ইচ্ছাকৃতভাবে ওদেরকে অতদিন রাখা হয়েছে। তার কারণ আছে, কারণ কয়েক বছর পরে আমরা একটু ট্যুরে যাই, ধর এখান থেকে গেল কেউ মানালি সিমলা, কেউ বিদেশেও যাচ্ছে ঘুরতে, এরপরে শুরু হবে স্পেস ট্যুর। স্পেস ট্যুর মানে এই যে ওদেরকে যে আনতে গেল, আনতেও যে গেছে যে স্পেস শিপটা করে, সেটা হচ্ছে ইলন মাস্কের, মানে স্পেস এক্স ওদের কোম্পানি, নাসার সাথে কম্বাইন করা আছে, মানে প্রাইভেট অর্গানাইজেশন থেকে নিয়ে আসতে গেছে। ইলন মাস্কের কোম্পানি আর যে বোজেসের যে অ্যামাজনের যে কোম্পানি, ওদের দুজনেরই প্রাইভেট এই স্পেস রিসার্চ সেন্টার আছে। তো ওরা আগামী দিনে স্পেস ট্যুর তৈরি করতে চলেছে, মানে একটা মানুষকে ধর ঘুরতে নিয়ে 7 দিনের 3 দিনের প্যাকেজ, 3 days 4 nights স্পেসে থাকতে হবে, ঘুরতে যাবে মানুষ। আস্তে আস্তে এটা করবে, আগামী দিনে এটাই হবে। আগামী দিনে মানে যাদের প্রথম দিকে খরচাটা অনেক বেশি হবে, তখন ইন্ডিয়ানরা খুব কম যাবে, মানে যারা গরিব দেশের কান্ট্রির লোকরা কম যাবে, তখন আমেরিকান, ইংল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রি আগে দেখে নেবে মোটামুটি ফিজিক্যালি ফিট যদি থাকে তাদেরকে ওরকম নিয়ে গিয়ে 2-3 দিনের জন্য নিয়ে যাওয়া হবে। তারপর ওটা আস্তে আস্তে লং টাইম বাড়বে। এইটা করার জন্য অ্যাকচুয়ালি ওদেরকে রাখা হয়েছে কিছুটা ইন্টেনশনাল। কারণ কি, একটা মানুষ ওখানে গেলে, সাধারণ মানুষ গেলে তার কি পরিবর্তন হতে পারে শারীরিকভাবে, সেগুলো ওরা লং টাইম ওখানে ওকে নিয়ে এক্সপেরিমেন্ট করবে। ওরা যে দুজন গেছিল, ওদের দুজনকে ওখানে এখন মেডিকেল টিম আরও সায়েন্টিস্টরা ওদেরকে পুরোপুরি অবজারভেশন করবে 1 মাস ধরে, যে ওদের শারীরিক কী কী পরিবর্তন হয়েছে। তাহলে পরে মানুষকে নেক্সট টাইম পাঠাতে ওরা ভরসা পাবে। এটার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাই এগুলো সাধারণ মানুষ আমরা বুঝি কম। তো
টপিকে ফিরে আসা যাক, যেটা বলছিলাম। তাহলে যদি একই দিকে গতিশীল থাকে একই ব্যাপারে, মানে একইভাবে একই সময়, তাহলে তাদের রিলেটিভ ভেলোসিটি 0 হয়ে যায়, সেই রেসপেক্টে তুমি ওকে রেস্টে দেবে। কিন্তু বাইরে থেকে দেখছে বলে রাহুল গোপালকে মোশন দেখছে। তো আমরা বলি যে এভরি টাইপ অফ মোশন ইজ রিলেটিভ, কারণ তুমি এই মুহূর্তে যাকে স্থির দেখছো সে তো পরম স্থির অবস্থায় নেই, বাইরে অন্য কোনো একটা পজিশন থেকে দেখলে দেখো মোশনে দেখবে। তাই জন্য আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি সব জায়গাতেই অ্যাপ্লিকেবল। এবারে এখানে কিছু ডেফিনেশন আছে যেগুলো তোমরা আগেও পড়েছো, কিছু কম্প্যারিজন। প্রথম দিকে ধরো সিম্পল কিছু, আচ্ছা আগে আমি এদিকটা লিখি। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এর ডেফিনেশন বা এদের যদি আমি কম্পেয়ার করি, কি কি বলবো একটা একটা করে পয়েন্ট, যে যার মতো। ডিস্টেন্স হচ্ছে, আচ্ছা আমি তো প্রথমে বললে তো আমি সোজাটা বলে দেবো, আমি চাইছি তোরা সোজাটা বলে দিই, চান্স দিচ্ছি। দূরত্ব হচ্ছে কোনো বস্তুর Displacement physics से use হয় distance আর ডিস্টেন্স না use হয় কিন্তু physically অত use হয় আচ্ছা, তারপরে কোনো বস্তু কোথা থেকে কত দূর গেল ওটা মাপা হয় ডিসটেন্স। ডিসপ্লেসমেন্ট বলো বলো। ডিসটেন্স হলো গিয়ে পুরো মানে যে রাস্তা দিয়ে যাতায়াত হয়, আর ডিসপ্লেসমেন্ট হলো গিয়ে সবথেকে শর্টেস্ট ডিসটেন্স কভার হয়। ফার্স্ট স্টেপটা ওটা পুরোটা কারেক্ট না, তুমি যেটা বললে এই পয়েন্টটা কারেক্ট, এই পয়েন্টটা তোমার একদম কারেক্ট। তুমি জানো, তুমি এটা বলো। আমি নট শিওর, বাট ডিসটেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর। কারেক্ট, এটাও কারেক্ট। তোমরা সবই এগুলো জানো, একটু ব্রাশ আপ করলে মনে পড়ে যাবে। ডিস্টেন্সটা কি? টোটাল পাথ লেন্থ, মানে আমি শর্টে বলছি, তুমি এখান থেকে স্টার্ট করলে বাড়ি যাবে, ধরো তোমার বাড়ি যাওয়ার জন্য এখান থেকে বেরোলে এই রাস্তা দিয়ে গেলে তোমার বাড়ি কোথায়? গোবিন্দ। এখান থেকে গেলে গিয়ে আবার এই পাশে টার্ন নিলে, আবার একটু এদিকে টার্ন নিলে, আবার একটু গেলে গিয়ে করে বাড়িতে বসে, তাই তো? তারপরে টোটাল কতটা পাথে যে রাস্তা দিয়ে গেছে, টোটাল পাথটার লেন্থটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা, ওটাকে ডিস্টেন্স বলে। টোটাল পাথ লেন্থ বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের মধ্যে মোট পথের দৈর্ঘ্য, এটাকে আমরা দূরত্ব বলব, ঠিক আছে? আর সরণ হচ্ছে যেটা বললে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। মানে যদি তোমার বাড়ি আর এখানের মধ্যে একটা সোজা রাস্তা করা যেত, কিন্তু ওটা করতে গেলে লোকের বাড়ি ঘর ভেঙে ঘুরতে হবে, সম্ভব স্পেস মানে ওপর থেকেই ঘুরছে। তুমি ছাদ থেকে উঠলে সোজা গিয়ে গেল তোমার বাড়ির ছাদে ল্যান্ড করবে, এরকম হতে পারে সোজা এবং স্ট্রেট পাথ, সেটা হলো সরণ। তুমি যেটা বললে ডিস্টেন্স হচ্ছে স্কেলার, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তার মানে ডিস্টেন্সের কোনো ডিরেকশন নেই। স্কেলার ভেক্টর ব্যাপারটা কি? স্কেলার মানে যার কোনো প্রপার ডিরেকশন নেই, শুধু ম্যাগনিটিউড আছে, মান বললেই চলে। আর ভেক্টর ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই থাকে। যদিও ক্লাস 9 পর্যন্ত তোমরা এটাই পড়তে, ভেক্টর ডেফিনেশনে। ভেক্টর মানে হ্যাভিং ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, মানে যার মান এবং অভিমুখ দুটোই আছে। কিন্তু ক্লাস 11-এর ডেফিনেশনটা একটু চেঞ্জ হবে, মানে শুধু এই দুটো মেন কন্ডিশন না, আরও একটা কন্ডিশন থাকে, ঠিক আছে? যখন ভেক্টর পড়াবো তখন ওটা টপিকে যাব। যাই হোক, তাহলে এটা হচ্ছে টোটাল পাথ লেন্থ, এখান থেকে গেল, এটা হচ্ছে ডিস্টেন্স।
আর এর যদি এই শর্ট সোজা একদম পাথ নিই তাহলে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দ্য ডিসপ্লেসমেন্ট একটা পার্টিকুলার ডিরেকশনে হয়, ইট হ্যাজ আ পার্টিকুলার ডিরেকশন, সো ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এই দুটো পয়েন্ট হয়ে গেল। এবার ইউনিট নিয়ে বলো, এর ইউনিট কি, এর ইউনিট কি, একক। মিটার। তুমি তো প্রথমে বলেছিলে হ্যাঁ মিটার, এর এসআই ইউনিট মিটার, এরও এসআই ইউনিট মিটার। এখানে ইউনিটের ডিফারেন্স নেই, ইউনিটটা দুজনেরই সেম, কারণ দুটোই তো অ্যাকচুয়ালি তো দুটোই লেন্থ, অ্যাকচুয়ালি তো দুটোই দৈর্ঘ্য, তাহলে দুটোই দৈর্ঘ্যের একক হবে, মাত্রাও একই হবে, দুটোরই মাত্রা হচ্ছে এল, লেন্থের যে মাত্রা হয় এল, ঠিক আছে। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখন এক হবে? যদি ইফ অ্যান অবজেক্ট মুভিং ইন আ স্ট্রেট লাইন উইদাউট চেঞ্জ দ্য ডাইরেকশন, যদি একটা অবজেক্ট একদম সোজা ধর এখান থেকে স্টার্ট করলো, একদম সোজা এখানে গিয়ে থামলো, কোনো দিকে বেঁকলো না, তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট একই হবে, তাই তো? ধর একটা অবজেক্ট, এটা হচ্ছে ও পয়েন্ট, মানে নাম্বার লাইনে যেরকম 0 1 2 3 4 5 ধর এখান থেকে একদম স্টার্ট করেছে 0 পয়েন্ট থেকে, এখান থেকে স্টার্ট করে ও গেল এতটা 6 পর্যন্ত, তারপরে আবার এখান থেকে ও চলে আসলো এইখানে, ঠিক আছে। প্রথমে গেল এদিকে, আচ্ছা প্রথমে এদিকে গেল, তারপরে আবার এখান থেকে এখানে এসে থামলো। ফাইনাল স্টার্টিং পয়েন্ট তাহলে এখানে এই এতে আসলো, এ থেকে আবার বিতে আসলো, বি পয়েন্টটা কোথায়? এটা। তাহলে ডিস্টেন্স কত, ডিসপ্লেসমেন্ট কত হলো, এটা থেকে ক্যালকুলেট করে বার করতে পারবে। এই 0 পয়েন্ট থেকে 6 এসছে, তারপর ডিস্টেন্সটা কত হলো? প্রথমে 6, এটা ইউনিট যাই হতে পারে, মিটার হোক সেন্টিমিটার হোক কিছু একটা হবে, আমি ধরো মিটারই আছে, প্রথমে 6 মিটার গেল, আবার এখান থেকে এখানে আসলো, ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সে কোনো মাইনাস নেই, ডিস্টেন্স হচ্ছে টোটাল পাথ লেন্থ, ডিস্টেন্সটা এখান থেকে এখানে ডিস্টেন্স কত? আবার এদিকে এতটা 6, তার সাথে আরো 2, 6 + 2 8, এদিকে 8 এদিকে 6, তাহলে ডিস্টেন্স হচ্ছে, ডিস্টেন্সের জায়গায় লিখবো 6 + 8, তাই তো? এইদিকে 6 গেল, তারপরে আবার তো 6 গেল, গিয়ে আরো 2 গেল, তাহলে এ পাশের লেন্থটা তো বেশি, দেখ এই দৈর্ঘ্যটার থেকে তো এই দৈর্ঘ্যটা বেশি, এই দৈর্ঘ্যটা কত? 8 তো, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে 6, তাহলে টোটাল লেন্থ কত হলো? 40। আর ডিসপ্লেসমেন্টটা কত? এটা গেল, এটা হচ্ছে দূরত্ব, আর সরণটা কত হবে? 8 6 + 2 তুমি 2 14 রাহুল, কে এল রাহুল, এই ক্রিকেট খেলিস? হ্যাঁ ঠিক আছে, রাহুল কি বলছে আনসার? আমি রাহুলের আনসারটাই নেব, আর রাহুল আনসার দেবে না। দেবে না? এই তো, তোমার নাম কি রাহুলের ঠিক সামনে? রুবি, রুবি বল কত হবে সরণ? জিৎ, ডিসপ্লেসমেন্টটা কত? হচ্ছে আনসার। কারণ কি? কারণটা বলতে পারবে? একদম কারেক্ট। দেখো সরণ বলতে আমরা বুঝি কি প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থান, এই দুটোর মধ্যে সোজা ব্যাপার। স্টার্টিং পয়েন্ট কোনটা? এটা। ফিনিশিং পয়েন্ট কোনটা? এটা। ও যেদিক থেকে যত পাত ঘুরে আসুক না কেন আমার কি যায় আসে?
ও যেদিক দিয়ে ইচ্ছা যাক, পাথ লেন্থের উপর ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করে না, ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যে স্ট্রেট ডিস্টেন্সটা। অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট বলতে গেলে বলতে হবে -2, কিন্তু মাইনাস কেন? কারণ ওর একটা ডিরেকশন আছে, ওটা নেগেটিভ ডিরেকশন। আমরা যদি এদিকটা পজিটিভ ধরি তাহলে ওই দিকটা নেগেটিভ, তাহলে -2 হচ্ছে ডিসপ্লেসমেন্ট। একজন এই ও থেকে স্টার্ট করলো, এতে আসলো, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে আসলো, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কত আর ডিস্টেন্স কত? ডিস্টেন্স 20 হয়ে গেল, আর ডিসপ্লেসমেন্ট 5, মানে লাস্টেরটা শুধু না। ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন কি বলছে? ও থেকে সি পর্যন্ত আমার একটা লাইন টানতে হবে, এইটা হবে, এটা বার করতে পারবে? 15 এটা বার করতে গেলে তোমাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে, মানে সমকোণী ত্রিভুজ। কি করবো আমি? ডিস্টেন্সটা তো 20 বেরিয়ে গেল, এটা ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বার করছি। আমি করছি এর জিওমেট্রি লাগাবো, এখান থেকে একটা লাইন মানে ড্র করলাম, এর সমান দৈর্ঘ্য নিয়ে এখানে কাটলাম, মানে এটা হচ্ছে 5 মিটার, এই পথটাও 5। তাহলে এটা একটা কি পেলাম? সমকোণী ত্রিভুজ, এটার নাম দিয়ে দিলাম ধর ডি। তাহলে ওডিসি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে অতিভুজ, মানে হাইপোটেনিস। এই হাইপোটেনিসটা বার করলেই হবে। এই লেন্থটা কত এখন? 15। এই লেন্থটা কত? এটা 5 ছিল, তার মানে এটাও 5। তাহলে এটা 15, এটা 5। তাহলে এই ওসিটা হবে √15 স্কোয়ার প্লাস 5 করলে যাবে, তাই তো? কত? 225 প্লাস 25 মানে 250 স্কোয়ার। এটা হবে সরণ। কিন্তু সরণ বলতে গেলে এখানেই শেষ না, সরণ তো ডিরেকশন থাকবে, তাহলে ডিরেকশনও বলতে হবে কোন অভিমুখে। জেনারেলি ধর আমরা যখন একটা কোনো দিকে যাই, আগেকার দিনের লোকরা ডিরেকশন কিভাবে বলতো? উত্তর দিক, দক্ষিণ দিক, এরকম বলতো। কোন দিকে যাচ্ছিস রে? বললো যে ওর বাড়িটা কোন দিকে? না পশ্চিমে। এরকম করে তুমি বয়স্ক লোকরা এখনো বলে অনেকে। কারো একটা রেসপেক্টে যদি বলে যে অমুক বাবুর বাড়ির পশ্চিম দিকের বাড়িটা, এরকম করে বলে অনেকে। বা অমুক বাবুর বাড়ির দক্ষিণে যে বাড়িটা আছে, এরকম একটা কিছু ডিরেকশন দিয়ে দিল, ঠিক আছে? তা অ্যাকচুয়ালি আমরা ডিরেকশন জেনারেলি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এই চারটে রেসপেক্টে, বা হয়তো ওর মাঝামাঝি যদি হয়, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এখান থেকে যদি এরকম জায়গাতে যায় তাহলে আমার মিডিলে হলে পরে নর্থ ইস্ট, এদিকে হলে সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, এরকম করে বলি। কিন্তু যদি নর্থ ইস্ট বলি তার মানে তো ওটা মিডিলে হতে হবে। নর্থ ইস্ট মানে এদিক থেকে 45 ডিগ্রি, এদিক থেকে 45, কারণ এক একটা দুটো ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে আছে। নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট এগুলো 45 ডিগ্রি দেবো। কিন্তু যদি ধর একটা লোক এই দিকে যাচ্ছে এরকম ভাবে, তাহলে আমি এটাকে নর্থ ইস্ট বলতে পারবো না। তখন আমরা কি করি? জেনারেলি যে কোনো একটা জানা অভিমুখের সাথে যে ডিরেকশনটা নোন আছে তার সাথে ও কতটা অ্যাঙ্গেল করে আছে সেটা বলতে হয়, ডিরেকশন বলতে হয়। ঠিক সেরকম এখানে আমি এটা নর্থ ইস্ট না সাউথ ওয়েস্ট কিছু বলবো না। কিভাবে বলবো? আমার জানা ডিরেকশন কোনটা ছিল? এই ডিরেকশনটা আমার জানা ছিল, মানে শুরুতে এটা গিভেন। তার সাথে এইটা কতটা অ্যাঙ্গেল করে আছে
এই অ্যাঙ্গেলটা আমাকে বার করে বলতে হবে, এর সাথে আনসারটা দিতে হবে। এটা হচ্ছে ম্যাগনিটিউড বেরোলো সরণের মান, অভিমুখটাও তো বলতে হবে। অভিমুখটা কি করে বলবো? এই অ্যাঙ্গেলটা কত, কিভাবে? আমি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ট্যান থিটা নেব। ট্যান থিটা ইকুয়ালস টু কি? পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, তার মানে 5/15 মানে 1/3। তো বলা হয় থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/3। জেনারেলি যেগুলো নোন ভ্যালু, যেমন তোমরা পার্টিকুলারলি কিছু ভ্যালু জানো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়েকটার ভ্যালু তোমরা জানো। কিন্তু এর মাঝখানে তো আরও অনেক অ্যাঙ্গেল আছে। 0 to 30 মাঝখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি অনেক অ্যাঙ্গেল আছে, সেগুলোর ভ্যালু তো তোমরা প্রপারলি জানো না। তা যেগুলো জানো না তাই জন্য আমরা এইভাবে লিখি, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা, মানে অ্যাঙ্গেলটা হচ্ছে ট্যানের রেসপেক্টে এতটা করে। এগুলো আমরা টেবিল থেকে বার করতে পারি, ট্রিগোনোমেট্রিক টেবিল থেকে, বা ক্যালকুলেটরে পুট করলে বেরিয়ে যাবে, ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে তোমাকে অভিমুখও বলতে হবে, মানও বলতে হবে, সরণ বলতে গেলে, যেহেতু ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। সার্কুলার একটা গার্ডেন আছে, পার্ক ধরলাম সার্কুলার, বা একটা সার্কুলার ট্র্যাকও ধরা যেতে পারে, এটা সেন্টারও। একজন এইটা সার্কুলার ট্র্যাকটার রেডিয়াসটা ধরলাম কত নেব, 5 মিটার, ঠিক আছে, 5 মিটার হচ্ছে রেডিয়াস। তাহলে এখান থেকে স্টার্ট করে একজন বললো যে থ্রি ফোর্থ পার্ট কমপ্লিট করেছে, সার্কেলটা 3/4 মানে কি বলতো, 4টে ভাগের মধ্যে 3টে ভাগ। মানে আমি যদি এটাকে এইভাবে, লাইনটা এখন সেন্টারে হলো না, যাই হোক ড্রয়িং আমি একটু কম পারি, ঠিক আছে, ও যেরকম মাল্টি ট্যালেন্ট আছে বললো, 3টে যাবে, তাই বাহ। ধরো এই সেন্টার থেকে এটাকে যদি 4টে পার্টে ডিভাইড করি, 3/4 পার্ট মানে কোথায়, এই এখান থেকে যদি এখানে আসে তাহলে একটা পার্ট হলো 1/4, এখান থেকে এখানে আসলে 2/4 মানে হচ্ছে হাফ হয়ে গেল, হাফ মানে 2/4, এই জায়গাটাতে আসলো মানে এইটা 3/4। তাহলে ধর এ থেকে স্টার্ট করে এই বি পয়েন্টে আসছো, এবারে আমি বললাম তাহলে যে এইভাবে ঘুরে আসছে তার সরণ আর দূরত্ব কত অতিক্রম করলো, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। কত ট্রাই করো, চেষ্টা করো, করবে খাতায় একটু ভোটে করবে, আমি ভোটে করতে চাইছি। একটু ট্রাই ডিসটেন্স ডিস্টেন্স কত, পাঁচ করে প্রত্যেকটা তিনটে নিই, তাহলে কমেডি হচ্ছে। তুমি যদি চিন্তা করো কত গেছে এইভাবে, মানে এই এটাকে কি বলি, বৃত্তের কি বলি এটাকে, এই বাইরের লেন্থটাকে কি বলি, পরিধি বরাবর যাচ্ছে, সার্কামফারেন্স বা পরিধি বরাবর যাচ্ছে। তা পরিধিটা যদি ও এখান থেকে ঘুরে আবার এখানেই চলে আসতো তাহলে ও পুরো পরিধিটা কভার করতো। পরিধি মানে ফর্মুলা কি, সার্কামফারেন্সের ফর্মুলা সার্কেলের 2πr হচ্ছে সার্কামফারেন্স। তাহলে 2πr এর কতটা পার্ট গেল, পুরো 2πrটা তো গেল না, 2πr এর এটা হচ্ছে 2πr এর 1/4, এটা 2πr এর হাফ, এতটা এখান থেকে এখানে আসলে 2πr এর হাফ হতো, আর এটা হচ্ছে 2πr এর 3/4।
ওর ডিস্টেন্স ট্রাভেল করলো 3/4 অফ 2πr, এটা হলো ডিস্টেন্স। ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে এসে এখানে এসছে, ঠিক আছে? তার মানে পুরো পরিধি বা সার্কামফারেন্সেরও 3/4 পার্ট গেছে, তাহলে 3/4 অফ 2πr বার করবো, তাহলে ডিস্টেন্স বেরিয়ে যাবে, ঠিক আছে? আর ডিসপ্লেসমেন্ট বা সরণটা কি হবে? অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আমরা কি জানি, ইনিশিয়াল আর ফাইনালকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দেবো, তো কিচ্ছু দেখার দরকার নেই। প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানকে একটা সোজা লাইন দিয়ে টেনে দেবো। প্রাথমিক অবস্থান কোনটা? এটা। আর অন্তিম অবস্থানটা এটা। একটা স্কেল দিয়ে সোজা লাইন টেনে দেবো। এটা তাহলে সরণ, সরণটা হচ্ছে এই দিকে দেখাবো। ও এই পাশে ও পাশে ঘুরে আসুক, কিন্তু সরণটা এখান থেকে এ থেকে বি, এ বিটা হচ্ছে সরণ। এইটা বার করতে পারবেন? হ্যাঁ, এটা কিন্তু আরো সোজা। এই জিনিসটাকে যদি আমি আলাদা করে একটু ডায়াগ্রামে দেখাই, এটা তো ও, এই লেন্থটা কত? এই লেন্থটা কত? এইটা কত হবে? তাই তো? এটা সরল, এটা দূরত্ব, বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অক্টোপাস বল, অক্টোপাস কি? হ্যান্ডরাইটিংটা এরকম না? ঠিক, সবাই জানি না বলি না, লেখার স্টাইলগুলো একটু ভুলভাল হয়ে যায়। আর্টিস্টিক, সেই আর্টিস্টিক হ্যান্ডরাইটিং আছে। এটা তো আমরা দূরত্ব আর সরণ সম্পর্কে পড়লাম। এরই পরের পার্টটা হচ্ছে স্পিড, দ্রুতি আর বেগ। দ্রুতি আর বেগ, স্পিড অ্যান্ড ভেলোসিটি কি হবে? বলো একটু হালকা করে একটু বলে দেবেন। এটা স্পিড, স্কেলার, ভেক্টর দুটোই হয়, আর এটা শুধু স্কেলার। আচ্ছা, তাহলে লিখে দিচ্ছি। হ্যাঁ, তুমি বললে তো কি লিখবো? স্কেলার অ্যান্ড ভেক্টর বোথ, দুটোই। আর এখানে লিখবো কি? স্কেলার। ঠিক আছে কি লেখাটা? কারো কোনো ওপিনিয়ন থাকলে বলতে পারো, তা নাহলে এটাই দিয়ে কনফার্ম করে দিতে হবে। তোমার নামটা কি? বেশি ঠিকঠাক বলেছে না? ঠিক আছে কি? যাই হোক, টাইম নষ্ট করবো না। এই শুধু স্কেলার, এ হচ্ছে ভেক্টর। দেখো, আমি এর ঠিক উপরে ছিল কে? একটু আগে যেটা বললাম, এটা কি ছিল? দূরত্ব। মানে এটা ছিল ডিস্টেন্স, ছিল তো। এদিকে আমরা ডিস্টেন্স পড়েছি, এদিকে ডিসপ্লেসমেন্ট পড়েছিলাম। মানে দূরত্ব আর সরণ করেছিলাম। এই দূরত্ব আর সরণ কেটে যাচ্ছে।
ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্সের নিচে স্পিড লিখেছি, ডিসপ্লেসমেন্টের নিচে ভেলোসিটি লিখলাম, তারপর ওদের সাথে নিশ্চয়ই রিলেশন আছে, তাই জন্য ওটা লিখলাম আমি। স্পিড হচ্ছে স্পিড বা দ্রুতি, যেরকম আমরা গাড়ি চালাই অনেক সময় এমনি লোক বলে, বেশি স্পিডে গাড়ি চালাবি না, গাড়ি চালাস বেশি স্পিডে চালাবি না, আমি বলবো। আমরা কিন্তু কখনোই কাউকে বলি না বেশি ভেলোসিটিতে গাড়ি চালাবি না, এই কথাটা বলি কি? কথাটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্পিড বেরিয়ে যায়, আমরা বলার সময় সবসময় স্পিড কথাটা ইউজ করি। হ্যাঁ, তুমি কি যেন বলছিলে? আর বলো। ডিস্টেন্স বাই টাইম, সেটা হচ্ছে স্পিড। স্পিড হচ্ছে, এটা আমরা ডিফাইন করি, এটা পরে লিখছি। এটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, মানে দূরত্ব বাই সময়। একক সময়ে যে দূরত্ব অতিক্রম করছে, বা রেট অফ চেঞ্জ ইন ডিস্টেন্স, আমরা বলি রেট অফ চেঞ্জ ইন ডিস্টেন্স, দূরত্ব একক সময়ে যে দূরত্বটা যাচ্ছে সেটাকে আমরা বলি স্পিড, ঠিক আছে? আর একক সময়ে যতটা সরণ হচ্ছে সেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণ বাই সময়। তাহলে এখানে স্পিডে, তারপরে ধরো তুমি একটা লোক এখান থেকে স্টার্ট করলো, একটু আগে যেটা ধরলাম, এখান থেকে স্টার্ট করলো, ধরো 10 মিটার গেল এপাশে, বা একটু ছোটো করে লিখছি, এটা ধরো 4 মিটার এদিকে গেল, ও থেকে স্টার্ট করে এতে, এ থেকে বিতে আসলো, এটা ধরো 3 মিটার। ওর টোটাল টাইম লাগলো 10 সেকেন্ড। 10 সেকেন্ডে ও বিতে পৌঁছে গেছে। ও থেকে স্টার্ট করে এখানে পৌঁছাতে 10 সেকেন্ড টাইম লাগলো। ঘড়ি দেখলো যে 10 সেকেন্ড পরে ও পৌঁছে গেছে। তাহলে ডিস্টেন্স কত গেছে? 4 + 3 7। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 7 মিটার। টাইম কত লেগেছে? 10 সেকেন্ড। 7/10, এটা বেরিয়ে গেল, এটা হচ্ছে স্পিড। তাহলে 0.7 মিটার পার সেকেন্ড, এটা বেরোলো স্পিড বা দ্রুতি, তাই তো? আর ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে? 25 আর বাই 10, 25/10 যদি হয়। ও, মানে পুরোটা বলছো? আমি বলছি শুধু ডিসপ্লেসমেন্টটা। আগে ডিসপ্লেসমেন্টটা বার করে নিই। ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, এটার স্কোয়ার রুট করলে 4 স্কোয়ার + 3 স্কোয়ার করলে 5 আসবে, তাই তো? এই লেন্থটা 5 আসবে। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার, টাইম হচ্ছে 10 সেকেন্ড, 0.5 মিটার পার সেকেন্ড। এটা হলো বেগ বা ভেলোসিটি, আর এটা হচ্ছে স্পিড বা দ্রুতি। কিন্তু দুটোকেই তো আমরা একই ইউনিট দিয়ে ফাইন করছি। এবারে বুঝবো কি করে যে কোনটা বেগ, কোনটা মানে কোনটা স্পিড, কোনটা ভেলোসিটি? শুধু লিখে দিলে তো হবে না। এটাকে লিখলে এর সাথে ডাইরেকশনটাও লিখতে হবে, কোন ডিরেকশনে যাচ্ছে। এটা লিখলে পরে এর সাথে পাশে আর কিছু লেখার দরকার নেই, শুধু এই জিনিসটা লিখে দিলেই হবে যে 0.7 মিটার পার সেকেন্ড। যেমন ধরো, এটা তো না হয় আলাদা ডাইরেকশনে গেছিল বলে, যদি ধরো একটা লোক স্ট্রেট লাইনেই যাচ্ছে, স্ট্রেট লাইনে এখান থেকে স্টার্ট করলো, বিতে গেল, টোটাল 20 মিটার ডিস্টেন্স ট্রাভেল করলো ইন 5 সেকেন্ড। 5 সেকেন্ডে 20 মিটার গেল। তো আমি তোমাকে বললাম, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অ্যান্ড স্পিড অ্যান্ড ভেলোসিটি? বেগ আর দ্রুতিটা কত? 20 মিটারটা হচ্ছে ওর ডিস্টেন্স, 20 মিটার ওর ডিসপ্লেসমেন্ট, দূরত্বটাও 20 মিটার, সরণটাও 20 মিটার।
টাইম লেগেছে 5 সেকেন্ড, তাহলে এখানে কত হবে? এটা হবে 20/5, এখানেও আমরা করব ক্যালকুলেট 20/5, এখানেও 20/5, এটাও 4 মিটার পার সেকেন্ড, এটাও 4 মিটার পার সেকেন্ড। কিন্তু আনসারটা দেখে আমি কি করে বুঝবো যে কোনটা ভেলোসিটি বলছে আর কোনটা স্পিড বলছে? সেটা বুঝবো কি করে? তার মানে এখানে আমাকে বললে পরে এর সাথে ডিরেকশন ইনক্লুড করতে হবে। এটাতে বলতে গেলে লিখতে হবে অ্যালং এ বি, এ থেকে বি এর দিকে যাচ্ছে, এরকম স্টেটমেন্টে লিখতে হয়। আদারওয়াইজ পরের দিকে তোমরা দেখবে ভেক্টর ডিরেকশন দিতে হবে, ভেক্টর ক্যাপ বা ভেক্টরের অ্যারো, ভেক্টরের অভিমুখ বোঝানোর জন্য ভেক্টর ডিরেকশন আমাকে পাশে দিতে হবে। এটা দেওয়া থাকলে তাহলে বুঝবো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি, আর এর জন্য শুধু 4 মিটার পার সেকেন্ড লিখে দিলেই চলবে। এখানেও তাই, এখানে ডিরেকশন বলতে গেলে এর অ্যাঙ্গেলটা আমাকে বলতে হবে। ট্যান থিটা এর সাথে লিখে, থিটাটা কত? ট্যান থিটা ইকুয়াল টু 3/4, তাহলে এখানে লিখতে হতো ট্যান থিটাটা আমার আসবে 3/4, মানে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 3/4, লিখতে হবে 0.5 মিটার পার সেকেন্ড অ্যান্ড ডিরেকশন থিটা ইকুয়ালস টু দিস। তাহলে আমরা এদের ডেফিনেশন বা এদের যদি ডিফারেন্স করি, স্পিড হচ্ছে রেট অফ চেঞ্জ ইন ডিস্টেন্স, আর এটা হচ্ছে রেট অফ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। একক সময় কতটা দূরত্ব যাচ্ছে, একক সময় কতটা সরণ হচ্ছে। এটা স্কেলার কোয়ান্টিটি, ওটা ভেক্টর কোয়ান্টিটি, ইউনিট দুজনেরই সেম। এবারে ডিস্টেন্স আর স্পিড আর ভেলোসিটির আরও কিছু ক্লাসিফিকেশন আছে। যেমন ধরো একটা লোক ও থেকে স্টার্ট করলো, প্রথমে গেল x1 ডিস্টেন্স t1 টাইমে, এতে পৌঁছালো, আবার তারপরে x2 ডিস্টেন্স গেল t2 টাইমে, তারপরে আবার এখান থেকে x3 ডিস্টেন্স গেল t3 টাইমে। ফাইনালি আমি এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, সিতে গিয়ে রিচ করব। আমি বললাম যে এখানে তোমার স্পিড বার করো, ডিফারেন্ট টাইম ইন্টারভ্যালে ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করবে। তখন আমরা স্পিড বার করতে গেলে আমাদের নিতে হবে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট আসতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি, যাকে বলা হয় গড় দ্রুতি। অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি বার করার ফর্মুলা কি, তখন কিভাবে বার করতে হয়? গড় বার করলে আমরা কি করি, অ্যাভারেজ বার করতে গেলে সবগুলো প্লাস করে টোটালের সাথে দিয়ে ডিভাইড করবো, টাইম টোটাল টাইমটা দিয়ে ডিফারেন্ট। তাহলে এখানে কি করতে হবে, টোটাল পাথ লেন্থ বা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। তার মানে টোটাল ডিস্টেন্স যেটা, মোট দূরত্ব বাই মোট সময় করবো আমরা। এখানে গেল t1 টাইম, t2 টাইম, t3 টাইম, ডিস্টেন্স গেছে x1, x2, x3, তাই তো? তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, তুমি বলো টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স কত নেব? তুমি বলবে? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। টোটাল ডিস্টেন্স মানে এক একটা পার্টের ডিস্টেন্সকে আমি অ্যাড করে দেবো। তাহলে x1 প্লাস
প্লাস x2 প্লাস x3 রুবি টোটাল টাইম T1 plus T2 plus t1 plus t2 plus t3 এটা ডিভাইড করলে অ্যাভারেজ স্পিড পেয়ে গেল ঠিক আছে একইভাবে অ্যাভারেজ স্পিড যেরকম আছে অ্যাভারেজ স্পিড বার করার আরো কিছু কিছু ডিরেক্ট ফর্মুলা আছে একইভাবে আছে অ্যাভারেজ ভেলোসিটি অ্যাভারেজ ভেলোসিটি বার করতে গেলে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেক এখানে আমাদের আছে অ্যাভারেজ ভেলোসিটি গড় সরণ ওই একই রকম টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম জেনারেলি স্ট্রেট লাইনে গেলে ভ্যালুটা দুটোরই সেম হবে একই দিকে যদি যায় কিন্তু যদি চেঞ্জ হতে থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা হবে ফর্মুলাটা এটা ধরো একটা বলা হলো যে একটা গাড়ি টেন মিটার পার সেকেন্ডে স্পিডে যাচ্ছে ফর 5 সেকেন্ড তারপরেরটাতে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে ফর 10 সেকেন্ড তাহলে এখানে গড় দ্রুতিটা কত এখানে কিন্তু ডিস্টেন্স দেওয়া নেই তোমাকে বার করতে বলা হয়েছে অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি এইখানে প্রথম কেসে স্পিড হচ্ছে v1 হচ্ছে এটা দেওয়া আছে এখানে স্পিডটা v2 দেওয়া আছে এখানে টাইম ইন্টারভেল দেওয়া আছে এখানে টাইমটা দেওয়া আছে তাহলে গড় দ্রুতিটা কত হ্যাঁ তাহলে আনসারটা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বলো আরে বলো কিছু তো বলো মানে কি তুমি আনসারটা কিছু বলবে কি বলছে আনসার বলছি আনসার তুমি যেটা জানো সেটা বলো ভুল হতেই পারে কি আছে হ্যাঁ তোমার মনে হচ্ছে 4 আচ্ছা দেখো এটা বার করতে গেলে জি পারবে অ্যাভারেজ স্পিড এটা স্পিডটা বার করতে বলেছে মানে দেখো স্পিড দেওয়া আছে কিন্তু টোটাল পাথটার মধ্যে স্পিড কত অ্যাকচুয়ালি যেরকম আমরা যখন গাড়ি চালাই গাড়িতে দেখবে শুরু করলাম প্রথম দিকে স্পিডটা একটু আসতে থাকবে তারপর আবার স্পিড বাড়িয়ে দিলাম আবার হয়তো ব্রেক অ্যাপ্লাই করে আবার স্পিড কমালাম এবার তুমি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যখন পৌঁছালে তোমার স্পিডটা তো চেঞ্জ হয়েছে বারবার কখনো বেড়েছে কখনো কমেছে তা এবারে টোটাল অ্যাভারেজ স্পিডটা তুমি কি অ্যাভারেজ স্পিডে গাড়ি চালিয়েছো সেটা যদি বার করতে পারো জেনারেলি আমাদের অ্যাভারেজ স্পিড বার করার জেনারেল ফর্মুলা গড় দ্রুতি বার করার ফর্মুলা মোট দূরত্ব বার করবো আর মোট সময় দিয়ে ডিভাইড করবো কিন্তু দূরত্ব তো দেওয়া নেই এখানে
তার মানে দূরত্বটা তোমাকে বার করে নিতে হবে। এমনি সাধারণ ফর্মুলা দূরত্ব বার করার জন্য এমনি নর্মালি আমরা এখান থেকে দূরত্ব বাই সময় হচ্ছে স্পিড, মানে এটা যদি ভি দিয়ে ডিনোট করি আর এটা যদি এক্স দিয়ে করি তাহলে ভি ইকুয়াল টু আমরা ফর্মুলা কি পাচ্ছি, ভি ইকুয়াল টু এক্স বাই টি। তাহলে এক্স ইকুয়াল টু কি হয়, ভি ইন্টু টি। তাহলে ফার্স্ট কেসটাতে এইটুকুর মধ্যে ও কতটা ডিস্টেন্স গেছে সেটা আগে বার করে নি। এখানে এই রাস্তাটাতে এইটুকু পাথে ওর স্পিড ছিল 10 মিটার, টাইম ছিল 5 সেকেন্ড। তাহলে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে ভি ইন্টু টি, মানে এই ভি 10 ইন্টু 5 সেটা হলো 50। এখানে ডিস্টেন্সটা হলো 50 মিটার, এখান থেকে এতটা। এখানের ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা এটা ওই একই ফর্মুলা দিয়ে 20 ইন্টু 10 200 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত বেরোলো, 50 প্লাস 200 250। তাহলে টোটাল ডিস্টেন্স বা মোট দূরত্ব দাঁড়ালো 50 প্লাস 200 মানে 250। আর টোটাল টাইম কত লেগেছে, 5 সেকেন্ড প্লাস 10 সেকেন্ড 15 সেকেন্ড। 250 বাই 50 মিটার পার সেকেন্ড, এটা হলো অ্যাভারেজ স্পিড। এটা ক্যালকুলেট করে যেটা পাবে সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড পাবে। হ্যাঁ, ভালো খুব একটা লাগলো না আমাকে, মানে কিছু জিনিস অনেক কিছু বোঝা গেল। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমাদের কাছে এখন আমি আজকেই বলবো তোমাদের কাছে কিছু পিডিএফ কিছু পাঠিয়েছি এখন বলতে ম্যাথসে পাঠিয়ে, আমারটা আমি আজকে তোমাদেরকে অবশ্যই পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? অল্প কিছু জিনিস যেটা তোমরা একটু বাড়িতে করতে পারো, যেহেতু এখন বই তোমাদের কাছে নেই, বাকি কিছু নিয়েছো তুমি যাদের কাছে নেই, আমি অবশ্যই আজকে রাত্রের মধ্যে তাদের জন্য কিছুটা পাঠিয়ে দেবো, আর কয়েকটা ছোট ছোট কোশ্চেন সলভ করার জন্য পাঠিয়ে দেবো। যতটুকু টপিক ডিসকাস হয়েছে তার উপর অল্প কিছু কোশ্চেন আর টপিক কিছুটা পাঠিয়ে দেবো, তাহলে তোমাদের বাংলাতে পাঠিয়ে দেবো, ইংলিশে পাঠিয়ে দেবো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে? বই, হ্যাঁ, আচ্ছা তোমার নাম্বারটা তোমার নাম্বারটা বলো। 7 এবার বলো বলো, ঠিক আছে?